আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের এইচএসসি 2022 ব্যাচের ফুল ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম। তোমরা জানো মাত্র 30 দিনে ইংলিশ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পেপারের তোমাদের সম্পূর্ণ প্রস্তুতি এখান থেকে নিতে পারবা, এবং সেটা কিভাবে সম্পূর্ণ করা হবে তার রুটিন ইতিমধ্যেই প্রকাশিত করা হয়েছে, যে কোন দিন কোন ক্লাসগুলো থাকবে এবং কিভাবে তোমাদের রুটিনটা সম্পূর্ণ শেষ করা হবে। সম্পূর্ণ পাঠ পরিকল্পনার আগের ভিডিওতে আমি আলোচনা করছিলাম। তোমরা যারা ভিডিওটি দেখছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখোনি তারা চ্যানেল থেকে অর্থাৎ ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক থেকে তোমরা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারো। তো ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমাদের এই কোর্সটি সম্পূর্ণ শেষ করা হবে এবং সেই অনুসারে তোমাদের প্রস্তুতি নিতে সুবিধা হবে। তো আজকে ডে 1, তোমরা যারা ডে 1-এ দেওয়া ছিল যে সামারি লেখা, আমরা প্রথমে তোমাদের যে প্যাসেজগুলো করা হবে, প্যাসেজ রিলেটেড যতগুলো প্রশ্ন থাকে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো ডে 1-এ আমরা আগে সামারি লেখার কৌশলটা শিখে নেব, যাতে তোমাদের প্যাসেজগুলো থেকে সামারি প্রতিদিন আলাদাভাবে বেশি করে আলোচনা করার প্রয়োজন না পড়ে। তো সামারি লিখতে গেলে আসলে কী কী লাগবে? সামারি লিখতে গেলে যে বিষয়গুলো অবশ্যই জানা লাগবে, যে তুমি যে প্যাসেজটা থেকে সামারি তোমাদের লিখতে হবে সেই টেক্সটটা খুব ভালোভাবে বুঝতে হবে। অর্থাৎ তোমরা জানো যে তোমাদের খুব বেশি না, হাতে গোনা 15 থেকে 20টা প্যাসেজ যদি তোমরা খুব সুন্দর করে পড়ো, তাহলে সেখান থেকে 1 নাম্বার 2 নাম্বার বা 3 নাম্বার প্যাসেজ বা 2 নাম্বার প্যাসেজ বা সামারি যেটাই আসুক না কেন, সম্পূর্ণটাই তোমরা খুব সুন্দরভাবে লিখে আসতে পারবে। তাহলে আগে তোমাদের ওই প্যাসেজগুলা তোমাদের পরীক্ষার আগে এই কয়েকদিনের ভিতরে অবশ্যই সুন্দর করে অর্থ করে পড়তে হবে, যাতে টেক্সটটা কি তোমরা ভালোভাবে বুঝতে পারো। 2 নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ বাক্যগুলো চিহ্নিত করা। অর্থাৎ একটা সামারি লিখতে গেলে, সারমর্ম লিখতে গেলে অবশ্যই ওই প্যাসেজের ভিতরে কোন বাক্যগুলো বেশি গুরুত্বপূর্ণ আর কোন বাক্যগুলো কম গুরুত্বপূর্ণ এটা বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বরে হচ্ছে কিওয়ার্ডগুলো বাছাই করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা প্যাসেজের বা প্রত্যেকটা সেন্টেন্সের একটা কিওয়ার্ড থাকে, মূলত যে বিষয়টা বোঝানোর জন্য ওই বাক্যটা বলা হয়। তাহলে সেই কিওয়ার্ডগুলো অবশ্যই বাছাই করতে হবে। সব ধরনের জরিপ, তারিখ, নাম, উদ্ধৃতিমূলক যে বাক্যগুলা বা তুলনা, মতামত, উদাহরণ, এগুলা সবসময় বাদ দিতে হবে, এগুলো কখনোই সামারির ভিতরে দেওয়া যাবে না। এরপরে এর আকার হবে মূল বক্তব্যের 3 ভাগের 1 ভাগ। বাক্যের ধারাবাহিকতা ঠিক রাখতে হবে, সেন্টেন্সের মাঝে কিছু কানেক্টর ব্যবহার করতে হবে, এবং মনে রাখবে প্রতিটি প্যাসেজের মধ্যে একটি বিশেষ টোন থাকে, ভাব থাকে, যে বিষয়টা বোঝানোর জন্য মূলত ওই প্যাসেজটা লেখা হয়। তাহলে ওই যে ভাবটা, সেই ভাব তোমার সামারিটা যেন তার বিরুদ্ধে কখনো চলে না যায়। অর্থাৎ দেখা যাচ্ছে প্যাসেজে তোমাকে একটা বিষয় বোঝানো হচ্ছে, তুমি সামারি লিখলে তার থেকে বিপরীত কোনো থিম নিয়ে, তাহলে তোমার সামারিটা ভালো হবে না বা সামারিতে মার্ক পাবে না। আর সামারির প্যাসেজ লাইনটা অথবা অবশ্যই প্যাসেজের যে মূল ভাবটা, সেই মূল ভাবটা তোমরা সামারির প্রথম লাইনে ফুটিয়ে তুলতে পারো। আসো এই যে কথাগুলো বলা হলো, এই বিষয়গুলো কিভাবে করতে হবে সেটা আমরা আগে একটু দেখে নিই। এখানে একটা প্যাসেজ নেওয়া হয়েছে, ইউনিভার্সিটি শুড নেভার বি মেড। দেখো, ইউনিভার্সিটি কখনোই তৈরি করা উচিত নয় বা হওয়া উচিত নয় মেড ইনটু মেকানিক্যাল অর্গানাইজেশন, মানে কোনো যান্ত্রিক সংস্থার মতো, ফর কালেক্টিং অ্যান্ড ডিস্ট্রিবিউটিং নলেজ, মানে শুধু জ্ঞান সংগ্রহ এবং বিতরণ করার জন্যই। থ্রো দেম, এদের মাধ্যমে, অর্থাৎ এই ইউনিভার্সিটিগুলোর মাধ্যমে, দ্য পিপল শুড অফার, মানুষের উচিত, দেয়ার ইন্টেলেকচুয়াল হসপিটালিটি, অর্থাৎ তাদের যে বুদ্ধিত্ব ক্ষমতা সেটা, মানে তারা ওখানে গবেষণা করা উচিত আর কি, এক কথা। দেয়ার ওয়েলথ অফ মাইন্ড, তাদের মনের যে মানে মনকে আরও সমৃদ্ধ করা, টু আদার্স, অন্যান্যদের প্রতি, অ্যান্ড আর্ন দেয়ার প্রাউড রাইট ইন রিটার্ন টু রিসিভ গিফট ফ্রম দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, বাট তাহলে দেখো এই যে প্রথম যে কয়টা লাইন এখানে পড়া হলো, এই কয় লাইনটার থিম দেখো এক। থিমটা কি? থিমটা হচ্ছে এখানে এই যে মূল টোনটা তোমাদের বুঝতে হবে। মূল কথা এখানে বলা হচ্ছে যে আসলে ইউনিভার্সিটিগুলো কেমন হওয়া উচিত নয়, বা ইউনিভার্সিটিগুলো কেমন হওয়া উচিত। তাহলে এই 2টা থিম এখানে দেওয়া হয়েছে। তুমি যখন সামারি লিখবা তখন এই 2টা থিম নিয়ে তোমার মতো করে বাক্য বলতে পারলেই এনাফ, ঠিক আছে? সেখানে আর কোনো ধরনের ট্রিক্স বা কোনো কিছুই লাগবে না। মানে এখানে কি বলা হয়েছে, ইউনিভার্সিটি কেমন হওয়া উচিত নয় আর কেমন হওয়া উচিত, ঠিক আছে? এই 2টা হচ্ছে এই টোটাল এই কয়টা লাইনের মূল থিম। তাহলে এভাবে দেখতে হবে যে একটা প্যাসেজে কি বলা হয়েছে। তাহলে এখানে বলা হয়েছে দেখো ইউনিভার্সিটি। আচ্ছা, এরপরেরটা আমরা দেখি। যেমন 2-3 লাইন করে যদি তোমরা পড়ো, তাহলে পড়লে ওই জায়গাটার একটা থিম পাবে। বলছে, বাট ইন দ্য হোল লেন্থ অ্যান্ড ব্রেথ অফ ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার পুরো জায়গা জুড়ে, দেয়ার ইজ নট এ সিঙ্গেল ইউনিভার্সিটি ইস্টাবলিশড, মানে এমন একটা ইউনিভার্সিটিও প্রতিষ্ঠিত হয়নি ইন দ্য মডার্ন টাইম, এই আধুনিক সময়ে, হোয়ার এ ফরেন অর অ্যান ইন্ডিয়ান স্টুডেন্ট, যেখানে একজন বিদেশি বা ইন্ডিয়ার কোনো ছাত্র ক্যান প্রপারলি বি অ্যাকুয়েন্টেড উইথ দ্য বেস্ট প্রোডাক্টস অফ দ্য ইন্ডিয়ান মাইন্ড, মানে ইন্ডিয়ান মানসিকতা নিয়ে সে যে মানে সব থেকে ভালো শিক্ষাটা অর্জন করতে পারবে, যেখান থেকে অর্জন করবে এমন কোনো একটা ইউনিভার্সিটিও নেই।
তার মানে দেখো প্রথমে বলা হচ্ছে যে ইউনিভার্সিটি কেমন হওয়া উচিত নয়, ইউনিভার্সিটিতে আসলে কি হওয়া উচিত, কিন্তু এরপরে আফসোস করা হয়েছে কি আসলে পুরা ইন্ডিয়া জুড়েও এমন একটা ইউনিভার্সিটিও নেই। তাহলে এই কথাগুলা তুমি তোমার মতো করে একবারে লিখতে পারো। তো এটা কিভাবে লিখতে হয় সে বিষয়টা একটু পরে আলোচনা করা হচ্ছে, তবে আগে তুমি প্যাসেজটা পড়ে নিয়ে একদম মূল থিমটা ধরার চেষ্টা করবা। দেখো এই যে কথাগুলা আমি পুরাটা একটা লাইন একবারে পড়া হলো, এখন যদি আমি তোমাকে একবারে বলতে বলা হয় যে আসলে এখানে কি বলা হয়েছে, তাহলে তুমি যে কথাগুলো বলবে সেটা নিশ্চয়ই এই পুরা কথা আসবে না। তুমি এতে মনে মনেই চিন্তা করো যে এই কথাগুলো দ্বারা তুমি আসলে কি বুঝলে, যে ইউনিভার্সিটি কি হওয়া উচিত নাই, কোনো বা হচ্ছে মেকানিক্যাল অর্গানাইজেশন হওয়া উচিত নয়, সেখানে মানুষের জ্ঞান চর্চা করা উচিত। আমি যদি এই কথাটুকু বলি তাও এই পুরা থিমটা চলে আসছে। আবার কিন্তু পুরা ইন্ডিয়া জুড়ে এমন একটা ইউনিভার্সিটিও নেই যেখানে জ্ঞান চর্চা করা যায়। দেখো এখানে আছে কিন্তু অনেকগুলা কথা, এই কথাগুলো আমরা এই 3টা লাইনে বর্ণনা করলে সেম তথ্যগুলা চলে আসছে, একই ধরনের মূল থিমটা চলে আসছে। এই মূল থিমটা লিখতে পারাই হচ্ছে সামারি। আচ্ছা, ফর দ্যাট এই কারণে উই হ্যাভ টু ক্রস দ্য সি, মানে যেহেতু আমাদের এখানে নেই সে কারণে কি করতে হচ্ছে, আমাদের অবশ্যই এই সমুদ্র পার হতে হচ্ছে, অ্যান্ড নক অ্যাট দ্য ডোর অফ ফ্রান্স অ্যান্ড জার্মানি, বা ফ্রান্স বা জার্মানির মতো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে আমরা পড়তে যাচ্ছি। এরপরে এডুকেশনাল ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি। তাহলে দেখো এই যে এখানে আরেকটা থিম দেওয়া হয়েছে, তার মানে এখানে আমরা মোট 3-4টা টোন পেয়ে গেলাম। যেখানে বলা হচ্ছে যে যেহেতু আমাদের দেশে নেই, তার ফলাফলস্বরূপ কি হচ্ছে, আমাদেরকে বিভিন্ন বিদেশের বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে যেতে হচ্ছে। তুমি ওই কথাটাকে এইভাবেও বলতে পারো যে এই কারণে আমাদেরকে বিদেশে পড়াশোনা করতে যেতে হয়। এই কথাটুকু বললেই এই পুরা লাইনটার অর্থটা চলে আসছে। এডুকেশনাল ইনস্টিটিউশন ইন আওয়ার কান্ট্রি আর ইন্ডিয়ানস আর লো অফ নলেজ, দে লোয়ার আওয়ার ইন্টালেকচুয়াল সেলফ রেসপেক্ট। আবার কি বলা হচ্ছে, আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা এগুলো আমাদের যে মানে বুদ্ধিভিত্তিক যে আত্মমর্যাদা সেটাকে আরো কি করে দিচ্ছে, লোয়ার করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। এটা আমাদের হচ্ছে দে ইনকারেজ আস টু মেক এ ফুলিশ ডিসপ্লে, মানে বোকামির মতো একটা প্রদর্শন করতে, অফ ডেকোরেটেড কম্পোস্ট অফ বোর্ড ফেদার, মানে মনে করো ভাড়া করা কোনো একটা জ্ঞান নিয়ে সেগুলোকে কিভাবে সাজানো যায় এই বিষয়গুলো আমাদের শেখানো হয়। মানে আমরা যে নতুন কিছু আবিষ্কার করব বা নতুন কিছু চিন্তা করব, নতুন কিছু নিয়ে আসবো, এই ধরনের কোনো কিছু আমাদের ইউনিভার্সিটিগুলোতে শেখানো হচ্ছে না, উৎসাহিতও করা হচ্ছে না। তাহলে টোটাল এই প্যাসেজটার এমন একটা থিম আসছে। তো দেখো এই থিমগুলা, তাহলে তোমাকে যদি এখন চোখ বন্ধ করে বলতে বলা হয় তাহলে তুমি কি বলবে, আসলে বিশ্ববিদ্যালয়গুলা কেমন হওয়া উচিত ছিল বা কেমন হওয়া উচিত নয় সেটাই বলছি। এবং তারপরে বলছি কি যে কিন্তু আমাদের দেশে আসলে এমন কোনো বিশ্ববিদ্যালয় নেই যে কারণে আমাদেরকে বিদেশে যেতে হচ্ছে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো এটা কি করছে, শুধুমাত্র একটা বোকামোর মতো, অর্থাৎ অন্যের জিনিস হাওলাত করে নিয়ে এসে সেগুলোকে সাজানো। তো এগুলাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। টোটাল থিমটা কিন্তু এইটাই হচ্ছে মূল টোন, যেটা তোমাদেরকে এখান থেকে বলা হলো যে এগুলো আগে খুঁজে বের করতে হবে যে আসলে কি বলতে যাচ্ছে। এগুলো যদি তোমার নিজের মতো করে লেখার অ্যাবিলিটি থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। তুমি 1-2বার প্যাসেজটা একটু, যেহেতু পরীক্ষার হলে সময় পাবে না, তা আগে থেকে তোমাদের প্যাসেজগুলো একটু ভালো করে চর্চা করতে হবে, যাতে প্যাসেজ দেখলেই বুঝতে পারো যেটা কোন প্যাসেজ বা কোন রিলেটেড। তো 1-2বার একটা প্যাসেজটা সুন্দর করে পড়ার পরে তোমার কাছে যে থিমটা আসলো ওই থিম থেকে তোমার নিজের মতো করে এটা লিখতে থাকো। তোমার ভাষাটাই তুমি এই গল্পটা অল্প, অর্থাৎ 3/1 প্রকাশ করবে। এবার আসো, তোমাদের ভিতরে এমন অনেক স্টুডেন্ট আছো যারা নিজেদের মতো করে ইংলিশ লিখতে পারো না, এমন স্টুডেন্টের অভাব নেই। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকেও দেখছি এমন অনেক স্টুডেন্ট আছে যারা কি, মানে শুধু অনেক না, বেশিরভাগ বলতে গেলে বেশিরভাগ স্টুডেন্টই তারা নিজের মতো করে বাক্যগুলো সাজাতে পারছে না। তো তাদের জন্য আসলে তারা কি করবে, এখন যেটা করে থাকে, দেখো এখান থেকে একটা লাইন, এখান থেকে একটা লাইন, মাঝের থেকে একটা লাইন, শেষের থেকে একটা লাইন, প্রথম থেকে একটা লাইন, এভাবে তুলে দিয়ে তারা সামারিটা লিখে চলে আসছে। আসলে সামারিতে একবারে বলেই দেওয়া হয় যে এটা অবশ্যই তোমার নিজের ভাষায় লিখতে হবে। আর হয়তো এভাবে তোমরা ছোটবেলা থেকে মার্ক পেয়ে যাচ্ছ, কিন্তু এটা তো সামারি লেখার আসলে কৌশল না। এমন হতে পারে যে এমন একজন স্যারের কাছে তোমার খাতাটা গেছে, যে স্যার খাতাটা সঠিকভাবে জাস্টিফাই করছে, সঠিকভাবে মূল্যায়ন করছে, সে যদি দেখে যে তুমি প্যাসেজ থেকে হুবহু লাইনগুলো তুলে দিয়েতে চলে আসছো তাহলে তোমাকে মার্ক দিবে না। তো অবশ্যই তোমাকে শেখার সময় এমনভাবে শিখতে হবে যাতে যে কোনো স্যারের কাছে গেলেই তুমি সেখানে ফুল নাম্বার পেতে পারো।
তাহলে এখন দেখো যে ট্রিক্সগুলো তোমরা ফলো করতে পারো, যারা বাক্য তৈরি করতে পারো না তারা কেউ হুবহু লিখবে না, অবশ্যই আগে ওই যে মূল টোন, মূল বাক্যগুলা, কোন কথাগুলো বোঝাতে চাওয়া হয়েছে সেই বাক্যগুলোকে আগে সিলেক্ট করে নিতে হবে। 2 নম্বরের বিষয় হচ্ছে তুমি যে বাক্যগুলো লিখবা কিছু ট্রিক্স ফলো করতে পারো, যেমন হচ্ছে কিছু শব্দের সিনোনিম ইউজ করতে পারো। এখানে উদাহরণ দেখো, যেমন এখানে উদাহরণ দেওয়া হচ্ছে মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, মনে করো এই ধরনের একটা বাক্য রয়েছে। তাহলে এই বাক্যটাকে তুমি এইভাবে না লিখে লিখতে পারো কি মোবাইল ফোন মোবাইল ফোন ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন অফ মডার্ন সায়েন্স। দেখো এই যে গ্রেট ইনভেনশন সেটাকে আমরা কি বললাম, এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন। তাহলে বাক্যর থিম, অর্থ সব কিছু সেম থাকছে, কিন্তু কি হয়ে যাচ্ছে, একদম হুবহু কপি করা হচ্ছে না, একটু অন্যরকম দেখা যাচ্ছে, তাতে কি হবে, সামারির মানটা সুন্দর হবে। 2 নম্বর যে ট্রিক্সটা তোমরা ফলো করতে পারো বাই ট্রান্সফর্মিং সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সটা ট্রান্সফরমেশন করে। ট্রান্সফরমেশনের একটা শর্ত হচ্ছে তোমরা জানো বাক্যের গঠন পরিবর্তন হয় কিন্তু অর্থ ঠিক থাকে। যেমন মোবাইল ফোন ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স, এই বাক্যটাকেই তুমি যদি ট্রান্সফার করে লিখতে তাহলে এটা কেমন হতো, ইট ইজ মোবাইল ফোন হুইচ ইজ এ গ্রেট ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। এটা হচ্ছে মোবাইল ফোন যেটা এই আধুনিক বিজ্ঞানের একটা অনেক বড় একটা বড় আবিষ্কার। তাহলে এইভাবে তুমি যদি লেখো, বা হোয়াট এ গ্রেট ইনভেনশন মোবাইল ফোন ইজ, বা মোবাইল ফোন ইজ নট এ মাইনর ইনভেনশন অফ মডার্ন সায়েন্স। তাহলে আমি সরাসরি না লিখে কি করলাম, একটু বিপরীত থিম দিয়ে একটু মানে ট্রান্সফার করে যদি লিখি তাহলে ওই একই বাক্য কিন্তু ওই হুবহু কপি করা হবে না। এরপরে 3 নম্বর যেটা রয়েছে এটা সব থেকে সহজ এবং সবার জন্য তোমরা এটা অবশ্যই ফলো করতে পারো, সেটা হচ্ছে বাই মিনিমাইজিং বা রিঅ্যারেঞ্জিং প্রিপোজিশনাল ফ্রেজ। দেখো প্রিপোজিশনাল ফ্রেজ যেগুলো থাকে, যেমন উইদাউট একটা প্রিপোজিশন, এর সাথে যুক্ত যে মোবাইল, ইন আওয়ার মডার্ন লাইফ এটা একটা প্রিপোজিশন, এর সাথে যুক্ত হচ্ছে ইনের সাথে যুক্ত আওয়ার মডার্ন লাইফ। তো এই প্রিপোজিশন যুক্ত যে অংশগুলো থাকে এগুলো মূলত বাক্যের একেবারেই অতিরিক্ত অংশ। এগুলো যদি তুমি সব বাদ দিয়ে দাও তাও বাক্যর গঠন ঠিক থাকবে, অর্থ ঠিক থাকবে। তবে যত বেশি ব্যবহার করা হয় তত অর্থ বেশি প্রকাশ পায়। কিন্তু সামারিতে তো আর অত বেশি ব্যবহার করা যাবে না। তুমি কি করতে পারো, কিছু অংশ বাদ দিয়ে দিতে পারো। যেমন আমরা এমন বলতে পারি উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল, তাহলে ইন আওয়ার মডার্ন লাইফ এটা বাদ দিয়ে দিলাম। এভাবে তুমি এটা কি করতে পারো, অর্থাৎ মিনিমাইজ করে দিতে পারো। অথবা রিঅ্যারেঞ্জিং করতে পারো। রিঅ্যারেঞ্জিং মানে কি, তুমি এই পিছনের যে প্রিপোজিশনাল ফ্রেজটা আছে এটা বাক্যের শুরুতে লিখে দিলে, ইন আওয়ার মডার্ন লাইফ উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে উইদাউট মোবাইল ফোন। অথবা এভাবেও লিখতে পারো উইদাউট মোবাইল ফোন উই ক্যান নট স্পেন্ড এ সিঙ্গেল ডে, মোবাইল ফোন ছাড়া আমরা একটা দিনও কাটাতে পারি না। তার মানে এই প্রিপোজিশনাল যুক্ত যে অংশগুলো থাকে এগুলো একটু আগে পরে দিয়ে কিছুটা বাদ দিয়ে তোমরা এই বাক্যগুলো লিখতে পারো। তাহলে উপরের যে বিষয়গুলো আমরা শিখলাম এই বিষয়গুলা, অর্থাৎ যে প্যাসেজটা পড়লাম তার সামারিটা কেমন হতে পারে আমরা একটু দেখে নিই। তাহলে আমরা এখান থেকে ট্রিক্সগুলো বাদ দিছি, তো সামারিটা আমরা কিভাবে লিখতে পারি খেয়াল করো। তাহলে এখানে বলা হয়েছিল কি যে ইউনিভার্সিটিগুলো কেমন হওয়া উচিত নয় এবং কেমন হওয়া উচিত। তাহলে দেখো ওই কথাগুলো এখানে লেখা হয়েছে, ইউনিভার্সিটি শুড বি ইস্টাবলিশ টু কাল্টিভেট ইন্টালেক্ট। যে এক কথায় পুরাটা বর্ণনা করে দেওয়া হয়েছে যে মূলত বিশ্ববিদ্যালয়গুলো প্রতিষ্ঠিত হওয়া উচিত কি জ্ঞান বিজ্ঞান চর্চা করার জন্য, এখানে চাষবাস না, চর্চা করার জন্য বা গবেষণা করার জন্য। বাট দেখো তারপরের বাক্যে কি বলা হয়েছে, ইন্ডিয়ায় এমন একটা বিশ্ববিদ্যালয় নেই যেখানে এই ধরনের জ্ঞান বিজ্ঞান চর্চা করা হয়। বাট ইন্ডিয়ান ল্যাক্স, মানে ইন্ডিয়ার ঘাটতি রয়েছে সাচ কাইন্ড অফ ইউনিভার্সিটি, এই ধরনের বিশ্ববিদ্যালয়ের। সো দ্য লার্নার্স আর টু লুক ফরওয়ার্ড টু দ্য ফরেন কান্ট্রিজ হুইচ আন্ডারএস্টিমেট ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ানস। মানে তারা শিক্ষার্থীরা কি করছে, এই জ্ঞান অর্জনের জন্য তারা বিদেশে যাচ্ছে এবং তারা ইন্ডিয়াকে এবং ইন্ডিয়ানদেরকে কি করছে, ছোট করছে। ম্যানস ইন্টালেক্ট হ্যাজ দ্য প্রাইড টু ইটস কালচার, মানে যেটা আমরা শেষের দিকে করছিলাম যে মানুষের যে বুদ্ধি এর প্রাইড ইটস কালচার, অর্থাৎ তার যে সংস্কৃতি নিয়ে গর্ব থাকা উচিত, দ্যাট আর্মস অ্যান্ড ইনার পারফেকশন, বাট ম্যাটারিয়ালিস্টিক প্রাইড ইজ এ হিউম্যানেশন ইটসেলফ। আনলাইক দ্য পাস্ট, নাও এ ডেজ দ্য স্টুডেন্ট স্টাডি অনলি টু পাস অ্যান্ড হ্যাভ গুড জব। আসলে এটা পুরো প্যাসেজ নিয়ে লেখা ছিল, যে কারণে দেখো এই যে অংশটুকু, এই অংশটুকু আমরা এইভাবে লিখে দিলেই হয়ে গেল যে মানুষের আসলে তারা যে বাইরে যাচ্ছে এবং তারা সেখানে কি হচ্ছে, তারা সেখানে ছোট হচ্ছে। আর মানুষ আসলে এখন পড়াশোনা করছে শুধুমাত্র কিসের জন্য, একটা ভালো চাকরি পাওয়ার জন্য বা পরীক্ষায় পাশ করার জন্য, যে কারণে তাদের জ্ঞান বিজ্ঞানের যে চর্চাটা সেটা হচ্ছে না। তাহলে এভাবে তোমরা পুরো প্যাসেজটার একটা থিম আকারে সামারি লিখতে পারো। আশা করি বিষয়টা বুঝতে পারছো।
এরপরেও তোমাদের যখন বিভিন্ন প্যাসেজ পড়ানো হবে সেই প্যাসেজগুলো থেকে সামারির এই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে এই ট্রিক্সগুলো ফলো করে তোমাদের সামারি দেখানো হবে। আশা করি সেখান থেকে তোমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবে। তো বন্ধুরা যারা এই চ্যানেলে নতুন আসছো, যারা কোর্সটা করতে আগ্রহী, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারাও এই কোর্সটি করতে পারে। এবং সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি অবশ্যই যেন অনেক বেশি পরিমাণ মানুষ এর সুফলটা ভোগ করতে পারে, এই জন্যই তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করো, একটাই অনুরোধ তোমাদের কাছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।